গতকালই এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফের সন্দেশখালী নিয়ে সরব হয়েছেন, ফের ভাইপো প্রসঙ্গ তুলে এনেছেন প্রচারে। শুধু অমিত শাহই নন, এসেছিলেন যোগী আদিত্যনাথও। একই সন্দেশখালী প্রসঙ্গ কিন্তু তার মুখেও শোনা গেল। আলোচনা করবো আমরা, আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো। দেবনারায়ণ সরকার রয়েছেন সুদীপ্ত গুহ, অধ্যাপিকা মোহনন্দা কাঞ্জিলাল এবং সুব্রত দত্ত। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। অবশ্যই আলোচনায় আসবো, তবে তার আগে আপনাদের শোনাবো ফের একবার তৃতীয় দফার আগে বঙ্গে ভোট প্রচারে এসে অমিত শাহর মুখে উঠে এলো সেই সন্দেশখালী প্রসঙ্গ। তিনি বলছেন, সন্দেশখালীর মতো ঘটনা পৃথিবীতে কোথাও হয়নি, এর সঙ্গে যারা যুক্ত তাদের সবার জেলে যাওয়া উচিত। এখানে বিজেপির সরকার হলে এদের কেউ রেহাই পাবেন না। संदेशखाली जैसी घटना दुनिया में कहीं देखने को नहीं मिली। अपनी वोट बैंक की राजनीति के लिए एक घुसपैठिए को संभालने के लिए एक महिला मुख्यमंत्री के नाक के तले सैकड़ों हजारों माताओं बहनों का शोषण करने का काम ये तृणमूल कांग्रेस के नेताओं ने किया। मुझे बताओ माताओं बहनों, संदेशखाली में जो हुआ है, करने वालों को जेल में डालना चाहिए या नहीं डालना चाहिए? जोर से बोलो, डालना चाहिए या नहीं डालना चाहिए? ये ममता दीदी कह रही है उनको क्यों जेल में डाला है। ममता दीदी, जिन्होंने माताओं बहनों के साथ अत्याचार किया है वो सभी को जेल में डालने का काम, वो सबको जेल में डालने का काम भारतीय जनता पार्टी करने वाली है। দেবনারায়ণবাবু, শুধুমাত্র যে অমিত শাহ তিনি এসে সন্দেশখালী নিয়ে সরব হয়েছেন বা বারবার প্রধানমন্ত্রী যখন আসছেন তাদের বক্তব্যে যে সন্দেশখালী বারবার উঠে আসছে এমনটা তো নয়। গত পরশুদিন সর্বোচ্চ আদালত, সেখানেও কিন্তু সেই একই প্রশ্ন উঠলো যে দোষীদের বাঁচাতে কেন রাজ্য এত মরিয়া, কেন তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়চ্ছে শুধু একজনকে বাঁচাতে? না, আমি বলিনি সন্দেশখালীর মতো ঘটনা বিশ্বের কোথাও হয় না। আমার প্রশ্ন হচ্ছে, ওই বিশ্বের শরৎচন্দ্রের মতো চরিত্রহীন বলে না, মিথ্যার ভূমিকা দিয়ে মুখরোচক করার চেষ্টার মতো অন্যায় আর নেই। শুধু তাই না, গতকাল দেখুন কর্ণাটকে দেবগৌড়ার নাতনি পরিষ্কার প্রজ্জ্বল, সে অন্তত 100 মহিলাদের ধর্ষণ করেছে। কালকে তথ্য। এবং শুধু তাই না, যোগীরাজ্যে গতকাল একজন মহিলাকে কতদিন আটকে রেখে কিভাবে ধর্ষণ করেছে। প্রতিদিন হাজার হাজার ঘটনা করছে, দেখতে পায় না? এত মিথ্যা, মানে মিথ্যার একটা মাত্রা আছে। মিথ্যা বলতে বলতে কোথায় চলে যাচ্ছে। এইভাবে মিথ্যাকে রহস্যজনকভাবে তুলে ধরে আপনি কোনটা বলছেন? আমি তো বলছি মানে প্রজ্জ্বলের ঘটনাটাও যেমন, প্রজ্জ্বলের ঘটনাটাকে যদি আপনি সত্যি বলেন তাহলে সন্দেশখালীকে আপনার মিথ্যে বলার কারণটা কি? লজিকটা তো কিছু থাকবে। এত এই অন্যায়টাকে একেবারে বিশ্বের অন্যায়, হাজার হাজার ঘটনাগুলো। আচ্ছা, মানে আপনি প্যারামিটারে আপনি বলছেন তুল্যমূল্য বিচার করলে সন্দেশখালী সেখানে আসে না। বেশ, সুদীপ্ত বাবুর কাছে যাই। সুদীপ্ত বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই বলেছেন যে সন্দেশখালী আর যাই হোক সিঙ্গুর নয়, নন্দীগ্রাম নয়, সেখানে প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। তিনি কেন সন্দেশখালী যাননি, এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মন্তব্য ছিল। তাহলে আজকে যখন জেডিএস এর প্রজ্জ্বলের প্রসঙ্গ উঠছে বা মণিপুরের প্রসঙ্গ উঠছে বা যোগীরাজ্যের কথা বলছেন দেবনারায়ণবাবু, সেখানে তুল্যমূল্য বিচারে নাকি সন্দেশখালী অতটাও গুরুতর নয়। তাহলে শুধুমাত্র ভোটে 30 থেকে 35টা আসন জয়ের হাতিয়ারই শুধু সন্দেশখালী? দেখুন, ডক্টর দেবনারায়ণ সরকার উনি যেটা মানে হাত পা নাড়িয়ে উত্তেজিত হয়ে যেটা বলার চেষ্টা করলেন, আমি যেটুকু বুঝলাম সেটা হলো যে দেবেগৌড়ার নাতনি যদি 100 ধর্ষণ করেন তাহলে ওনাদেরও সেই ধর্ষণের মানে অধিকার দেওয়া উচিত। এবং কেন সেই অধিকার দেওয়া হচ্ছে না, কেন শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা নিয়ে উনি খুব দুঃখিত, খুব উত্তেজিত। এবং যে জন্য হাত পা নেড়ে উনি বললেন যে না, আমাদেরও ধর্ষণের অধিকার দিতে হবে, আমাদেরও খুনের অধিকার দিতে হবে, আমাদেরও ডাকাতির অধিকার দিতে হবে, এবং আমাদের আপনারা কেউ অ্যারেস্ট করতে পারবেন না। কিন্তু দেবনারায়ণবাবু, এটা তো আপনার চীন নয় বা এটা তো আপনার কিউবা নয়। এখানে সংবিধান আছে। অলরেডি আমরা অ্যারেস্ট করেছি 2 ডজন লোককে, আরও 4-5 ডজন আপনারা ক্ষমতা থেকে যাওয়ার আগেই অ্যারেস্ট করা হবে। সাবধান হয়ে থাকুন। আপনি যতই হাত নাড়ান, যতই নাচানাচি করুন, ধর্ষণের যে অধিকার সেই অধিকার আপনি পাবেন না, আপনার লোকেরা পাবে না। একদমই। অন্য কোনো রাজ্যে এই একই ঘটনা ঘটছে বলে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটাকে কি জাস্টিফাই করা যায়? দেবনারায়ণবাবুর উত্তরে আসবো, তবে তার আগে আপনাদের শোনাবো শুধুমাত্র অমিত শাহ বা প্রধানমন্ত্রী নয়, গতকাল বঙ্গে প্রচারে এসে যোগী আদিত্যনাথের মুখে উঠে এলো সেই একই সন্দেশখালী প্রসঙ্গ। তিনি প্রশ্ন করছেন, যে বাংলায় দুর্গাপুজো হয় সেখানে সন্দেশখালীর মতো ঘটনা কিভাবে ঘটে? जिस बंगाल ने देश को दयामयी
शक्ति के अधिष्ठात्री देवी मां दुर्गा की पूजा का अनुष्ठान करने का संदेश दिया था। उस बंगाल में बहनों और भाइयों, संदेश खाली जैसी घटनाएं बंगाल के अंदर कैसे घटित हो रही हैं, यह प्रश्न आज मैं बंगाल की सरकार से करने के लिए, बहरामपुर से प्रश्न मैं करने के लिए आया हूं। সুব্রতবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে সন্দেশখালীতে যাদের যাদের জমি অ্যাকোয়ার করা হয়েছে সেই সমস্ত জমি ফেরতের প্রক্রিয়া পুলিশ শুরু করেছে। যা যা অভিযোগ পাওয়া গিয়েছে, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা গিয়েছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছেন সেই সমস্ত ফেরাবার দায়িত্ব তারা নিচ্ছেন, টাকা ফেরানোর দায়িত্ব তারা নিচ্ছেন। তাহলে এখন সন্দেশখালী কি শুধুমাত্র ভোটের ইস্যু বিজেপির হাতে? বিজেপির হাতে কি ইস্যু সে তো বিজেপি বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। আমি এইটুকু বলতে পারি যে জমি ফেরানোর গল্পটা, সিঙ্গুরে কি জমি ফেরত দিয়ে দেওয়া হয়েছিল সব চাষিদের, আপনাদের কাছে কি ইনফরমেশন আছে? ফলে এগুলো গল্প কথা। দেখুন, এটা তো ঠিক যে সন্দেশখালীর মতো এরকম একটা বিভৎস ঘটনা সেটা ভোট না হলেও প্রচারে আসতো, ভোট এসছে বলে সেটা আর একটু বেশি প্রচারে আসছে। দেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাটা এখানে বললেন যে আমাদের প্রধানমন্ত্রীকে যেভাবে ওই কর্ণাটকের ঘটনা আসলো, হাতরাসের ঘটনা আসবেই, উন্নাও আসবেই। আমি শুধু একটাই কথা বলছি, দেখুন রাজ্যের শাসক দলের ট্রেড ইউনিয়ন নেতা যাকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলাম, তার ঘটনাও আপনারা জানেন, আমি নাম বলতে চাই না, আর ব্রিজভূষণটাও আপনারা জানেন। ফলে দুটো দলই রাজনৈতিকভাবে ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার জন্য মহিলাদের ওপর আক্রমণ সংগঠিত করছেন। এর বিরুদ্ধেই মানুষকে সংগঠিত করার কথা আমরা বলছি, যে একটা পিছিয়ে নিয়ে যাওয়ার সময়ের দিকে এই দুটো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল তারা চালাচ্ছেন। বলুন সুদীপ। দাদা, আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, হাথরাস এবং উন্নয়নের দু ক্ষেত্রেই যারা নাকি অন্যায় করেছে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল বড় এমএলএ ছিলেন, তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা হলো উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের পার্থক্য। আমরা তাদের দিয়েছে আমাদের সরকার, দিয়েছে আমাদের উত্তরপ্রদেশের সরকার, যোগী সরকার দিয়েছে। বিচার কি সরকার করে? যোগী সরকার দিয়েছে, এটা পার্থক্য। আমাদের কেউ সমর্থন করেনি। জ্যোতি বসু এক সময় বাংলার ধর্ষণকে সমর্থন করেছিল, কিন্তু আমরা সমর্থন করিনি। জ্যোতি বসু বিহারির ধর্ষণকে সমর্থন করেছিল, আমাদের কোন নেতা হাথরাস বা উন্নয়নকে সমর্থন করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলছেন? একদমই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যোগী আদিত্যনাথ সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথের আমলে উন্নাও হাথরাস হয়েছে। কি বলেছেন তিনি, শোনাবো। যোগী আদিত্যনাথ সব থেকে ব্যর্থ, সব থেকে সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী দেশের মধ্যে, সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী, যার আমলে উন্নাও হয়েছে, হাথরাস হয়েছে, লখিমপুর খেড়ির মতো ঘটনা হয়ে 5 জন কৃষকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী অজয় তেনী মিশ্রর ছেলে। যার আমলে হয়েছে সেই ব্যর্থতম মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। তার থেকে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। আপনি শুনে রাখুন আদিত্যনাথ বাবু, আপনি যা টিকি ধরে রাজনীতি করেন, সেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা এনসিআরবির তথ্য বলছে ভারতবর্ষের মধ্যে সবথেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলিকাতা। আমি মহানন্দাদির কাছে এই জায়গায় আসবো। মহানন্দাদি, এই মুহূর্তে রাজ্যের মানুষ, দেশের মানুষ জানতে চান মূল্যবৃদ্ধি কমবে কিভাবে, বেকারত্বের কি সমাধান রয়েছে, কর্মসংস্থানের কি ব্যবস্থা হচ্ছে। মোদি গ্যারেন্টি, দিদি গ্যারেন্টি, 2 সপ্তাহ আগে পর্যন্ত যে প্রচারটা আমরা দেখছিলাম, ঠিক ভোট শুরু হলো একেবারে ব্যক্তিগত আকচির জায়গায় কোথাও চলে গেল। মানে হাথরাস উন্নয়নের সঙ্গে এ রাজ্যের তুলনা, এটাই কি এই মুহূর্তে কাম্য? দেখো, আমার আলোচনাটা শুনে মনে হচ্ছিল যে কোন রাজ্যে মহিলারা বেশি অসুরক্ষিত তার একটা কম্পিটিশন চলছে। এটা কি কাম্য? যে কোনো শাসকের রাজধর্ম হচ্ছে সুরক্ষা এবং সুশাসন, এবং সুরক্ষার ক্ষেত্রে পুরুষ মহিলা নির্বিশেষে এই সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, সে যে কোনো রাজ্যে হতে পারে। কিন্তু আসল যে উদ্দেশ্যগুলো একটা সুশাসনের, যেটা হচ্ছে চাকরি দেওয়া,
মানুষের সব দিক থেকে একটা জীবন ধারণ, অর্থাৎ যেটাকে আমরা কোয়ালিটি অফ লাইফ বলি আজকালকার দিনে, এই কথাগুলো যেটা অমর্ত্য সেনের থিওরিতে বারবার উঠে এসেছে, সাস্টেনেন্স, এবং এই যে তোমার কতগুলো বেসিক ক্রাইটেরিয়া, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে কি নিয়ে, যে ওই রাজ্যে কতজন মহিলা ধর্ষিতা হয়েছেন, এই রাজ্যে কতজন মহিলা অত্যাচারিত, এবং দুর্ভাগ্যজনকভাবে মণিপুরের মতো ঘটনা কিন্তু ঘটেছে, উন্নাও হাতরাস ঘটেছে, সন্দেশখালিও ঘটেছে, এবং এখানে মহিলাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কাদের? রাজ্য প্রশাসনের। আমি তৃণমূল, বিজেপি, সিপিএম ভুলে গেলাম। রাজনৈতিক দল তাদের জায়গায় রাজনৈতিক কর্মসূচি পালন করবে, কিন্তু যখন সে চেয়ারে বসবে, অর্থাৎ সে যখন প্রশাসক, তাকে বুঝতে হবে যে সিপিএম, বিজেপি, তৃণমূল নয়, রাজ্যের প্রতিটি মানুষের সুরক্ষার দায়িত্ব, সুশাসন দেওয়া, ন্যায্য পাওনা দেওয়ার দায়িত্ব সেই প্রশাসকের। সেটা কিন্তু একদমই প্রশাসকের দায়িত্ব, কিন্তু সেখানেই বারবার চলছে দায় ঠেলাঠেলি। বঙ্গে ভোট প্রচারে এসে অমিত শাহ শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন। নরেন্দ্র মোদী সব প্রকল্প দিদি নিজের নামে চালিয়ে দেয়, কেন্দ্রের পাঠানো টাকা দিদির গুন্ডারা খেয়ে ফেলেছে, হুঙ্কার অমিত শাহ। नरेंद्र मोदी जी ने 10 लाख करोड़ रुपया दीदी को बंगाल के विकास के लिए भेजा है। आपके गांव में कुछ आया है क्या? जरा जोर से बोलो, आया है भाई? आया है? कहां गया? कौन खा गया? ये तृणमूल के गुंडे मोदी जी के 10 लाख करोड़ रुपया भेजा हुआ खा गए हैं। बंगाल में परिवर्तन कर दो, 30 सीट जिता दो। हम ये पैसा जो आपका खा गए हैं उनको उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता। তার মানে সুদীপ্ত বাবু, এখানে বঙ্গে পরিবর্তন এলে যে বরাদ্দ টাকা এ রাজ্যের মানুষ তারা পেয়ে যাবেন। দেখুন, গত 10 বছরে আমাকে 4টে লাইন বলতে দেবেন। 40,000 কোটি টাকার সাগর বন্দর মমতা ব্যানার্জি করতে দেননি। তিস্তা প্রজেক্টে 90% টাকা ফেরত চলে গেছে। NH 34 কন্ট্রাক্টরদের মেরে ভাগিয়ে দেওয়া হয়েছে, তার কম্পেনসেশন আমাদের দিতে হয়েছে। 3,000 কোটি টাকার এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা, যেটা নাকি এসেছিল মোরগ্রাম থেকে হলদিয়া পর্যন্ত, সেই কাজ করতে দেননি। দুটো ফ্রেট করিডোর পশ্চিমবঙ্গে উনি জমি দেননি, দুটো ইন্ডাস্ট্রিয়াল করিডোর উনি জমি দেননি। আমি বলছি পশ্চিমবঙ্গে যে কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক পশ্চিমবঙ্গে মনরেগার টাকা মানুষ যারা কাজ করেছেন তাদের টাকা শাসক দলের অভিযোগ একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে দেওয়া হয়েছে। অমিত শাহর বক্তব্যটাকে কি মনে হচ্ছে? আমি উত্তর দিচ্ছি। মনমোহন সিং এর 10 বছরে পশ্চিমবঙ্গ পেয়েছে 2,09,000 কোটি টাকা। গত 10 বছর মোদীর 10 বছরে আমরা পেয়েছি, এই স্টেট পেয়েছে 7,75,000 কোটি টাকা। এছাড়া প্ল্যান্ড এক্সপেন্ডিচারের জন্য এরা 2 লক্ষ কোটি টাকা, যার উদাহরণ আমি দিলাম। আপনি আমাকে বলুন যে পশ্চিমবঙ্গে কোন জায়গায় সেই টাকাটা পেয়েছে? কিছুদিন আগে এরা 50 দিনের টাকা নামে কিছু লোককে টাকা দিয়েছিল। দেবরান বাবু, একেবারে পরিসংখ্যান দিয়ে সুদীপ্ত বাবু বলে দিচ্ছেন যে ইউপিএ আমলের তুলনায় এনডিএ আমলে টাকার পরিমাণ কিন্তু ডাবলের বেশি। তাহলে রাজ্য সরকার যে ঘন ঘন অভিযোগ করছে যে টাকা পাওয়া যাচ্ছে না, রাজ্য সরকারকে ভাড়ার থেকে দিতে হচ্ছে, আদালতে যাচ্ছেন না কেন? শেখ শাহজাহানকে বাঁচাতে দৌড়ে সুপ্রিম কোর্ট পৌঁছে যায় রাজ্য সরকার, ডিএ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা চলে দীর্ঘদিন ধরে। তাহলে এই রাজ্যের মানুষের হকের পাওনা কেন রাজ্য সরকার নিজের পকেট থেকে দেবে? আমার কথাটা হচ্ছে, এই সবাই জানে এই জন্য মাছের তেলে মাছ ভাজা কার জন্য বেড়েছে? জিএসডিপি বেড়েছে কার? যা রাজ্যের বেড়েছে বলে ছেড়ে দেবেন। আরে কেউ ছাড়েনি, শোনো, বলছি তো মিথ্যারও মহত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করে দিতে পারে মিথ্যার মোহ। পুতুল নাচের ইতিকথায় মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিল সমস্ত কথা মিথ্যা। আর রাজ্যের টাকা রাজ্য পায়, মাছ ভেজে হচ্ছে বাবা, কে কার টাকা পাচ্ছে তুমি তো দিচ্ছ না। তুমি এই টাকায় পাচ্ছ, এর রাজস্ব বেড়েছে বলে তুমি দিতে বাধ্য, তাও দিচ্ছ না। 100 দিনের প্রকল্পের টাকা দিচ্ছ না, আবার যোজনার টাকা দিচ্ছ না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু বলছেন যে কোন রকম ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু পেন্ডিং নেই, এমনটাই কিন্তু নাকি বলা হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি।